আচ্ছা, আজকে আমরা সিআর সার্কিট নিয়ে আলোচনা করব। সিআর সার্কিটে দেখো, একটা ক্যাপাসিটার আছে, একটা রেজিস্টার আছে এবং সঙ্গে একটা কি বলবো, ওই ভোল্টেজ, এসি ভোল্টেজ। এটাকে বন্ধ করতে রাখবে, নাহলে বারবার ডিস্টার্ব করবে। আচ্ছা, V0 সাইন ওমেগা টি একটা এসি ভোল্টেজ, সেটা শো করবে, সেটা লাগানো হয়েছে। এইবার কেভিএল লাগিয়েছি, V0 সাইন ওমেগা টি ইকুয়াল টু VR প্লাস VC, এটা ই নয়, এটা সি। তাহলে প্রথমে আমরা একটা ইকুয়েশন ধরে নিচ্ছি, I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি প্লাস থিটা। হ্যালো, ওই 9টার পর, আমি এখন 12 ক্লাসে ক্লাস নিচ্ছি। বেশ, হ্যাঁ, তাহলে এটা VR প্লাস VC। তাহলে আমরা ধরে নিই I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি প্লাস থিটা। আমরা এর আগে দেখেছি যে মানে ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজের থেকে এগিয়ে থাকে। তাহলে V0 সাইন ওমেগা টি ইকুয়াল টু, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে IR, আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ডিভিসি লেখা হয়েছে। ভিসি হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ, আর ইন্টিগ্রেশন অফ ডিভিসি এটা লিখবার কারণ কি, আমরা ডিফারেন্সিয়াল ফর্মটা বার করতে চাইছি। আমাদের রিলেশন হচ্ছে কিউ ইকুয়াল টু সিভি, এখানে শুধু ভিটা না লিখে ভিসি লেখা হয়েছে। তাহলে ভিসি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে এটাকে ডিফারেন্সিয়াল ফর্মে যদি নিয়ে যাও, ডিভিসি ইকুয়াল টু ডিকিউ বাই সি। এবার ডিভিসির জায়গায় ডিকিউ বাই সি বসিয়ে দেবো। এই সিটা বাইরে চলে গেল ইন্টিগ্রেশনে, 1/c ইন্টিগ্রেশনের বাইরে, অর্থাৎ ইন্টিগ্রাল অফ ডিকিউ। আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এই আইকে নিয়ে আসা। এই আইটা দেখো, এখানে কোথাও ভোল্টেজ ইকুয়েশনে আই নেই, এখানে একটা আই পেয়েছি। এইবার 1/c, তাহলে ডিকিউ ডিটি হচ্ছে আই, এটা জানি আমরা। ডিকিউ সমান হচ্ছে আই ডিটি। তাহলে তোমার আই ইকুয়াল টু আই এর যে এক্সপ্রেশন সেটা বসাবো, অর্থাৎ সেটা কোথায় পাবো, এইখানে ভি মানে আমার ভোল্টেজটা যেটা দিয়েছি সেটা হচ্ছে ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, আর কারেন্টটা বললাম একটা অ্যাঙ্গেলে এগিয়ে থাকার কথা, এটা মনে করছি থিটা অ্যাঙ্গেলে এগিয়ে আছে। এবার তোমরা কেউ প্রশ্ন করতে পারো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে স্যার, সেটা তো আগের দিনই দেখলাম, কিন্তু সেটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট ছিল, সেখানে কোনো রেজিস্ট্যান্স ছিল না। পিওর ইন্ডাকটিভ সার্কিট, অর্থাৎ যেখানে শুধু ইন্ডাক্টর উপস্থিত আছে, সেখানে যেমন কারেন্টটা ভোল্টেজের চেয়ে 90 ডিগ্রি ফেজে পিছিয়ে থাকে, ঠিক তেমনি ক্যাপাসিটিভ সার্কিটে অর্থাৎ কারেন্টটা তোমার এই ভোল্টেজের থেকে 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকে। বাট দ্যাট ইজ ট্রু ফর পিওর ক্যাপাসিটিভ সার্কিট, যেখানে কোনো রেজিস্টার উপস্থিত নেই। কিন্তু আমরা এখানে সিআর সার্কিট করছি, অর্থাৎ একটা রেজিস্টার যোগ করা আছে এই সার্কিটের মধ্যে। তাহলে আমাদের থিটাটা 90 ডিগ্রি হবেই, সেটা আমরা শিওর নই। তাহলে আমরা সেই জন্য থিটা নিয়েছি। এইবার আই ইকুয়াল টু ডিকিউ ডিটি, তাহলে ডিকিউ হচ্ছে আই ডিটি। আমরা এবার একটা কাজ করি, এই ভ্যালুগুলো চুপ করে বসিয়ে এরকম না, এই V0 সাইন ওমেগা টি হলো VR প্লাস ভিসি। এখানে দেখো V0 সাইন ওমেগা টি যেমন আছে রইল। এইবার এই ভিআর ভিআর বা এই ইকুয়েশনটা যদি আসি, ভিআর মানে হচ্ছে আইআর, তাহলে আই এর জায়গায় কি বসলো, I0 সাইন ওমেগা টি প্লাস থিটা, কারণ আমরা এটা ধরেই নিয়েছি, আর আর যেমন আছে গুণ হয়ে গেল। তাহলে I0 আর কনস্ট্যান্ট টার্ম, সাইন ওমেগা টি প্লাস থিটা।
প্লাস 1/c ইন্টিগ্রাল অফ ডি কিউ, তাহলে 1/c ইন্টু এই ইন্টিগ্রেশন অফ আই ডিটি আছে, আই এর জায়গায় আবার এই ভ্যালুটা বসালাম, I0 সাইন ওমেগা টি প্লাস থিটা ইন্টু ডিটি আছে, ডিটি বসিয়ে দিলাম। আচ্ছা, এইবার এখানে একটা আমরা করেছিলাম, অবশ্য দেখছি লাগবে কিনা সেটা দেখে নিচ্ছি। এটা এখানে দেখো যেমন আছে, এইটা স্টেপটা লিখলাম। এইবার I0টাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে এলাম, I0টা ব্র্যাকেটের বাইরে নিয়ে, I0 তো কনস্ট্যান্ট টার্ম, I0/c। এবার সাইন ওমেগা টি প্লাস থিটা ডিটির ইন্টিগ্রেশন করবো। সেটা কীভাবে করেছি, এইখানে একটুখানি তার হিন্টস দেওয়া আছে। ওমেগা টি প্লাস থিটা ইকুয়াল টু জেড ধরেছি, ওমেগা ডিটি হচ্ছে ডিজেড, ডিটি হচ্ছে ডিজেড বাই ওমেগা। হ্যাঁ, এইবার যদি আমি ইন্টিগ্রেশনটা করলে আমার এটা কস ডিজেড আর বাই ওমেগা একটা থাকবে, সেই ওমেগাটা বাইরে বেরিয়ে গেছে। এবার এই কস ডিজেডের জায়গায় আমরা তোমার ওই মানে কস জেড হয়ে যাবে, কস ডিজেড হবে না, কস জেড হয়ে যাবে। জেডের জায়গায় ওমেগা টি প্লাস থিটা আবার বসিয়ে দিয়েছি। ইন্টিগ্রেশনের লিমিট বলছি, কনস্ট্যান্ট টার্মটাকে নেগলেক্ট করা হয়েছে, অগ্রাহ্য করা হয়েছে, বিকজ ফর পিওর এসি কনস্ট্যান্ট টার্ম কিছু থাকে না, সে একই যুক্তি। তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে আমার এখানে V0 সাইন ওমেগা টি বাঁদিকে, কস ওমেগা টি কিছু নেই, তাই জন্য প্লাস 0 ইন্টু কস ওমেগা টি, অর্থাৎ একটা কস ওমেগা টি জোর করে নিয়ে এসেছি, তার কোএফিসিয়েন্টটাকে 0 করে নিই। এইবার এইটা ওমেগা টি প্লাস থিটা, এটা সাইন এ প্লাস বি এর ফর্মুলা ভেঙে দিয়েছি, I0 আর সাইন ওমেগা টি কস থিটা প্লাস I0 আর কস ওমেগা টি সাইন থিটা। এইবার এইটাকে কস ওমেগা টি প্লাস থিটা মানে কস এ প্লাস বি ফর্মুলায় ভাঙবো, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে মাইনাস আছে, মাইনাস হলো I0 বাই ওমেগা সি কস ওমেগা টি কস থিটা, মাইনাসটা প্লাস হয়ে গেল এই বাইরের মাইনাসের জন্য, I0 বাই ওমেগা সি সাইন ওমেগা টি সাইন থিটা। এবার এটাকে ডান দিকটা একটু সাজাতে হবে, অর্থাৎ সাইন ওমেগা টি টার্মগুলো একটা জায়গায় করেছি, কস ওমেগা টি টার্মগুলো আরেক জায়গায় করেছি। সাইন ওমেগা টি টার্ম এইটা একটা, এইটা একটা, I0 আর কস থিটা প্লাস I0 বাই ওমেগা সি সাইন থিটা হলো। আর কস ওমেগা টি এখানে কমন নিয়েছি, সেখানে I0 আর সাইন থিটা মাইনাস I0 বাই ওমেগা সি কস থিটা। এবার জাস্ট কোএফিসিয়েন্টগুলো কমন নিয়ে আলাদা করেছি। এবার কাজ হচ্ছে আমার, নেক্সট কাজ হচ্ছে টু ইকুয়েট দ্য কোএফিসিয়েন্টস, অর্থাৎ V0-র সঙ্গে দিস পার্ট উইল বি ইকুয়াল, আর 0-র সঙ্গে দিস পার্ট উইল বি ইকুয়াল, আগের দিনের জাস্ট টেকনিকটা। এইবার দিস ইকুয়েশন ইজ ভ্যালিড অনলি ইফ দ্য কোএফিসিয়েন্টস অফ সাইন ওমেগা টি এন্ড কস ওমেগা টি অন বোথ সাইডস আর সেম। তাহলে I0 আর কস থিটা প্লাস I0 বাই ওমেগা সি সাইন থিটা ইকুয়াল টু V0 একটা ইকুয়েশন, আর I0 আর সাইন থিটা মাইনাস I0 বাই ওমেগা সি কস থিটা ইকুয়াল টু 0, এটা 2। তাহলে 2 থেকে এটা এর পাশে নিয়ে যাব, নিয়ে গেলে I0 কেটে যাবে, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই ওমেগা সি আর। আমি এর সঙ্গে তোমাদের একটা জিনিস কম্পেয়ার করে দেখাচ্ছি, এখানে ট্যান থিটা হচ্ছে ওমেগা এল বাই আর, আর এখানে ট্যান থিটা হচ্ছে 1 বাই ওমেগা সি ইন্টু আর। তাহলে ওমেগা যখন এল এর সঙ্গে গুণ হচ্ছে তখন ওমেগা এল ফ্যাক্টরটা উপরে থাকছে, ওমেগা এল বাই আর, আর এখানে 1 বাই ওমেগা সি আর। দেখো আর যেমন তলায়, ওটাতেও আর তলায় ডিনোমিনেটারে, এখানেও কিন্তু আর ডিনোমিনেটারে, ওখানে ওমেগা এল ফ্যাক্টরটা নিউমারেটারে, ওমেগা সি ফ্যাক্টরটা ডিনোমিনেটারে। এই জায়গাটা একটু লক্ষ্য করার বিষয়। ঠিক আগের দিনের মতোই স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং 1 and 2। এবার I0 স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই দুটো ইকুয়েশনকে স্কোয়ার অ্যাড করব। স্কোয়ার অ্যাড করে আমরা যোগ করেছি, যোগ করলে তাহলে এখান থেকে I0 স্কোয়ার আর স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এই পার্টটা থেকে I0 স্কোয়ার ওমেগা স্কোয়ার সি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এই দুটো প্লাস 2b মাইনাস 2b টার্ম কেটে যাচ্ছে, আর ডান দিকটা শুধু V0 স্কোয়ার, এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল। নাও ইফ আই টেক I0 স্কোয়ার কমন, আমার পড়ে থাকছে আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু
ভি জিরো স্কোয়ার। তাহলে ওখানে দেখো ছিল আর রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, সেটা ছিল ইম্পিডেন্স। এখানে আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, সেটা হচ্ছে ইম্পিডেন্স। তার মানে একটা জিনিস খেয়াল করছো যে ইন্ডাক্টরের বেলায় ওমেগা এল এর ডাইমেনশনটা কিন্তু আর এর ডাইমেনশনের সঙ্গে সমান বলেই আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার হয়েছিল। আর এখানে ওমেগা স্কোয়ার সি স্কোয়ারের ডাইমেনশনটা আর এর ডাইমেনশনের বা আর স্কোয়ারের ডাইমেনশনের ঠিক রেসিপ্রোকাল বলে আর স্কোয়ারের সঙ্গে আমরা অ্যাডিটিভ টার্ম হিসেবে পাচ্ছি 1/ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। অর্থাৎ ন্যাচারালি অ্যাডিটিভ টার্ম তো তখনই হয় যখন ডাইমেনশনগুলো সমান হয়। তাহলে এইখানে I0 এটাকে রুট করেছি ইকুয়াল টু V0 বাই রুট ওভার দিস। এইটাকে আমরা তাহলে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট বলতে পারি। এবার এরও সেই আমরা এবার করেছি আর কি, ওই ফেজারটা এঁকেছি। ফেজারটা আঁকলে এরকম টাইপের জিনিস দাঁড়ায় আর কি। অর্থাৎ রেজিস্টারের জন্য ফেজারটা এইরকম, ক্যাপাসিটারের জন্য ফেজারটা হচ্ছে এইরকম। এইটা হচ্ছে ওমেগা ইন্টু সি। মানে এটা কোথা থেকে পেলাম এই ছবিটা? না, আমাদের ট্যান থিটার যে এক্সপ্রেশনটা, ট্যান থিটা ইকুয়াল টু 1/ওমেগা সি আর, এখান থেকে দেখো ভি আর হচ্ছে আই আর ভি সি হচ্ছে I/ওমেগা সি। অর্থাৎ আর এর অ্যাক্রসে ভোল্টেজটা তো আর ওমেগা সি হচ্ছে ক্যাপাসিটি ইম্পিডেন্স, তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে I/ওমেগা সি। I ইন্টু 1/ওমেগা সি, মানে অ্যাকচুয়ালি 1/ওমেগা সিটাই ইম্পিডেন্স। তাহলে ভিসি বাই ভি আর এইটা করলে এই যে I/ওমেগা সি ডিভাইডেড বাই আই ইন্টু আর, তাহলে 1/ওমেগা সি আর। এখান থেকেও তাই পেয়েছিলাম, এই যে ট্যান থিটা ইকুয়াল টু 1/ওমেগা সি আর। এখানেও হচ্ছে তোমার ট্যান থিটা হচ্ছে 1/ওমেগা সি আর। তাহলে এই থিটার মানটা কত হবে? দ্যাট উইল ডিপেন্ড আপন দিস ভ্যালু 1/ওমেগা সি আর। আমি 90 ডিগ্রি হবেই এমন নয়, ইট উইল ডিপেন্ড আপন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সিগন্যাল, ক্যাপাসিটারের ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু, এইগুলোর প্রোডাক্ট ইনভার্স করলে যা হবে সেখান থেকে ট্যান থিটা যা বেরোবে। অলরেডি বুঝতেই পারছো ট্যান থিটা 90 ডিগ্রি কখন হয়? যখন এইটা ইনফিনিটি হয়ে যায়, ট্যান 90 ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি। তাহলে এই জায়গাটা ইনফাইনাইট হলে তবে থিটা 90 ডিগ্রি হবে। তাহলে এটা ইনফিনিটি হওয়া তো বাস্তবে সম্ভব নয়। ওমেগার ভ্যালু তুমি কয়েক মেগাহার্টজও যদি নাও, ক্যাপাসিটারের ভ্যালু ধরো তুমি পিকো ফ্যারাড লেভেলে নিলে, হ্যাঁ ধরো 10⁻⁻12 ফ্যারাড, তাহলে -12টা উপরে উঠলো, -12টা উপরে উঠবার ফলে +12 হলো। আর ওমেগা কোনো থাকবে সে তো হবেই না। আমি যেটা বলতে চাইছি ক্যাপাসিটারের ভ্যালুটা যত বেশি নেবে, ধরো 10⁻, বেশি নয়, ধরো যত কম নেবে, আমি উল্টোটা বলছি, যত কম নেবে, অর্থাৎ পিকো ফ্যারাড রেঞ্জে যদি ক্যাপাসিটেন্স না, পিকো ফ্যারাড খুব সামান্য ক্যাপাসিটেন্স, 10⁻⁻12 ফ্যারাড, সেটা যখন উপরে উঠবে 10⁻+12 ফ্যারাড হয়ে যাবে। তাহলে ওমেগা যদি বেশি নাও, আবার ওমেগা ধরো মেগাহার্জ, গিগাহার্জ এরকম অর্ডারে 10⁹ নিলে, তাহলে উপরে 10⁻12, তলে 10⁹, কেটে কুটে গিয়ে উপরে 10⁻³ রইল। তার মানে সহজ কথায় বলতে গেলে এই ওমেগার ফ্রিকোয়েন্সির অর্ডারটা আর ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের অর্ডারটা যদি সেম হয়ে যায়, তাহলে ওমেগা সি ফ্যাক্টরটা প্রায় অকার্যকর হয়ে যাবে। ধরা যাক তুমি 1 মিলি ফ্যারাড একটা ক্যাপাসিটেন্স নিয়েছো, 1 মিলি ফ্যারাড মানে 1000 মাইক্রোফ্যারাড। 1 মিলি ফ্যারাড মানে 10⁻³ ফ্যারাড, তাহলে উপরে উঠলো 10⁻+3 হয়ে গেল। আর এই ওমেগাটা ধরো 2πn করলে আলটিমেটলি এনটা যদি তোমার 1 কিলো হার্জ হয়, তাহলে 10⁻³ হার্জ, উপরে 10⁻³, তলায় 10⁻³, তাহলে সব কেটে কেটে গিয়ে শুধু 1/2π রয়ে গেল, 1/2π আর। মানে বলতে চাইছি যে ওমেগা যত বাড়বে আর ক্যাপাসিটেন্সের ভ্যালু যত কমবে, তত তোমার এই ওমেগা সি ফ্যাক্টরটা অকার্যকর হয়ে যাবে। তুমি যে কোনো একটাকে যদি
কনস্ট্যান্ট রাখো, অন্যটাকে যদি বাড়াও তাহলে ম্যাটার করবে। কিন্তু এই দুজনের অর্ডার যদি সেম হয়ে যায়, অর্থাৎ ওমেগাও কিলো হার্জ অর্ডারের, এটাও মিলি ফ্যারাড অর্ডারের, তাহলে মিলি আর এখানে কিলো দুটো মিলিয়ে এর ভ্যালুটা অকার্যকর হয়ে যাবে। কিভাবে হলো হিসেবটা বোঝাতে পেরেছি? এটা মিলি ফ্যারাড করছে, তাহলে ওমেগা যত বাড়বে সিটাকে আমি সেই অর্ডারেই যদি কমাই তাহলে ওমেগা সি ব্যাপারটা মানে অকার্যকর হবে। এইবার আমরা এল আর পড়েছিলাম আগের দিন, আজকে সি আর পড়লাম। এবার এল সি আর একসঙ্গে, আর একটু বড় হবে ক্যালকুলেশনটা। অর্থাৎ এইখানে আমরা একটা জেনারেল ধরে নিচ্ছি, থিটাটা ধরো একটু পিছিয়ে আছে, কারণ কোনটা ডমিনেট করবে সার্কিটে, এলটা না সিটা, সেটা তো আগে থেকে জানা নেই। আমরা ধরে নিচ্ছি ওভারঅল এই তিনটে জিনিস একসঙ্গে যখন আছে, লেট দ্য কারেন্ট ল্যাগ দ্য ভোল্টেজ বাই থিটা, মানে থিটা পরিমাণ ফেজ পিছিয়ে আছে। এবার কেভিএল প্রয়োগ করছি এখানে, এইটা আই আর এটা এল ডিআই ডিটি, এটা কিউ বাই সি। দেখো দিস ইজ এ ভোল্টেজ টার্ম, দিস ইজ অ্যানাদার ভোল্টেজ টার্ম, অ্যান্ড দিস ইজ অ্যানাদার ভোল্টেজ টার্ম। এগুলো খুব স্ট্যান্ডার্ড ভোল্টেজ টার্ম, পরিচিত আমরা। ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। এইবার ঠিক আগের স্টাইলেই চালিয়েছি, আই আর প্লাস এল ডিআই ডিটি প্লাস 1/c আই ডিটি, এইভাবেই চালিয়েছিলাম আগেরটায়, ভি জিরো সাইন ওমেগা টি। এবার আই আর যেমন আছে থাক, আপাতত এইখানে এই ওমেগা এল আই জিরো কস ওমেগা টি মাইনাস থিটা, এটা পেলাম কোথা থেকে? এই যে আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস থিটা, এই যে ইকুয়েশনটা, এটাকে ডিআইডিটি করেছি, তাহলে ওমেগা ইন্টু আই জিরো কস ওমেগা টি মাইনাস থিটা এটা পেয়েছি, সেটা এখানে বসিয়ে দিয়েছি। আর 1/c আই ইন্টিগ্রেশন আইডিটি, আইডিটিটা ইন্টিগ্রেশন এখানে করেছি, মানে আই এর ভ্যালুটা বসিয়ে ইন্টিগ্রেশনটা করেছি। আই জিরো কনস্ট্যান্ট বলে বেরিয়ে গেছে, সাইন ওমেগা টি মাইনাস থিটা ডিটি, তাহলে এইটা ওমেগা টি মাইনাস থিটা ইকুয়াল টু জেড, ওমেগা টি ইকুয়াল টু ডিজেড, ডিটি ইকুয়াল টু ডিজেড বাই ওমেগা। এইবার এটা ইন্টিগ্রেশন করে তাহলে আমার এসছে কস ওমেগা টি মাইনাস থিটা, আর বোধহয় একটা নেগেটিভ সাইন এসছে কি, একটা মাইনাস সাইন আসবে, আই জিরো বাই ওমেগা কস ওমেগা টি মাইনাস থিটা। তাহলে এই ভ্যালুটা আমরা তো আমরা এই আই ডিটির বদলে আই জিরো বাই ওমেগা সি কস ওমেগা টি মাইনাস থিটা বসিয়েছি, ডান দিকটা ভি জিরো সাইন ওমেগা টি যেমন আছে রেখেছি। এইবার শুধু একটা কাজ করলেই হতো, এই আর আই এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলেই আমাদের এই স্টেপেই কাজটা করতে পারতাম। আই এর জায়গায় বসানোর জন্য আর ইন্টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস থিটা প্লাস ওমেগা এল আই জিরো কস ওমেগা টি মাইনাস থিটা, আবার লিখেছি মাইনাস আই জিরো ওমেগা সি কস ওমেগা টি মাইনাস থিটা ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি প্লাস জিরো ইন্টু কস ওমেগা টি। আমি বলে রাখলাম আর তাই করবো। এইবার এই যে এই এক্সপ্রেশনটাকে আমরা এটাকে এ সাইন এ মাইনাস বিতে ভাঙবো, এটা কস এ মাইনাস বিতে ভাঙবো, এটাও কস এ মাইনাস বিতে ভাঙবো। জাস্ট এ মিনিট। আচ্ছা এইখানে দেখো আই জিরো ইন্টু আর সাইন ওমেগা টি কস থিটা মাইনাস আই জিরো আর সাইন থিটা কস ওমেগা টি, তারপর প্রত্যেকটা থেকে দুটো করে টার্ম আসবে, তার মোট এদিকে 6টা টার্ম আর এদিকে দুটো টার্ম, একটু সাবধানে করতে হবে বড় বড় টার্ম বলে। মাইনাস আই জিরো আর সাইন ওমেগা টি সাইন থিটা কস ওমেগা টি, তারপরে ওমেগা এল আই জিরো রইল, এবারে কস ওমেগা টি কস থিটা, ওমেগা এল আই জিরো রইল, কস ওমেগা সাইন ওমেগা টি সাইন থিটা, কস এ মাইনাস বিতে প্লাস হয় মাঝে, এখানেও তাই। মাইনাস আই জিরো বাই ওমেগা সি কস ওমেগা টি কস থিটা মাইনাস আই জিরো বাই ওমেগা সি সাইন ওমেগা টি সাইন থিটা ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি হইল। এইবার এইটা দেখো সাইন ওমেগা টি টার্ম, এইটা সাইন ওমেগা টি টার্ম, আর এইটা সাইন ওমেগা টি টার্ম তলায় সিঙ্গেল আন্ডারলাইন করা আছে, সেইগুলোকে এক জায়গায় জড়ো করেছি। আই জিরো আর কস থিটা প্লাস ওমেগা এল আই জিরো সাইন থিটা মাইনাস আই জিরো বাই ওমেগা সি সাইন থিটা ইন্টু সাইন ওমেগা টি। আর
cos ওমেগা টি টার্মের যেগুলো সব এখানে একটা আর এখানে একটা, সেই তিনটিকে এক জায়গায় জড়ো করেছি। এই cos ওমেগা টি ইকুয়াল টু v0 sin ওমেগা টি প্লাস 0 ইন্টু cos ওমেগা টিটা লিখিনি, উভয় পক্ষ থেকে sin ওমেগা টি এবং cos ওমেগা টির সহগগুলিকে সমান করলে, মানে কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়াল করলে কী হবে? তাহলে আর cos থিটা প্লাস ওমেগা sin থিটা মাইনাস 1 বাই ওমেগা sin থিটা ইকুয়াল v0। ওখানে দেখো ভেতরে দুটো করে টার্ম ছিল, এখানে তিনটে করে টার্ম, যেহেতু তিন ধরনের জিনিস আছে। আর এইটা ইকুয়াল টু 0 ফ্রম 2। আগে 2টা দেখি, ওমেগা এল cos থিটা মাইনাস 1 বাই ওমেগা সি cos থিটা ইকুয়াল টু আর সাইন থিটা। অর্থাৎ এই যে ওমেগা এল আর ওমেগা সি পার্টটাকে একদিকে রেখেছি আর আর সাইন থিটাটাকে ডান দিকে নিয়ে গেছি, প্লাস হয়ে গেছে। তাহলে এবার তোমার ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ইন্টু cos থিটা ইকুয়াল টু আর সাইন থিটা। ট্যান থিটা সমান আর বাই ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি। এই হচ্ছে সিস্টেম। এরকম একটা ব্যাপার এলো। স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং 1 and 2, সেটা যদি হয় তাহলে এটাকে স্কোয়ার করবো, এটাকে স্কোয়ার করবো, দুটো অ্যাড করবো। তাহলে এই তিনটে টার্মের স্কোয়ার, মাইন্ড দিস, তার মানে এইটার স্কোয়ার করবো, 2 নম্বরকে স্কোয়ার, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং 1 and 2, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করেছি কীভাবে? প্রথমে লিখেছি I0 ইন্টু দিস তার হোল স্কোয়ার প্লাস I0 ইন্টু দিস তার হোল স্কোয়ার ইকুয়াল টু v0 স্কোয়ার। এই যে নাম্বারটা প্লাস 0 স্কোয়ার লেখার দরকার নেই। এইবার একটু স্কোয়ারটা করতে হবে একটু জুডিশিয়াসলি, মানে আমরা এইখানে এই আরটাকে একটা টার্ম ধরবো আর এই ওমেগা এল আর ওমেগা সিটাকে নিয়ে আর সেকেন্ড টার্মটা ধরবো। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় এইটাকে এ ধরবো আর এই কোটাটাকে বি ধরবো। তাহলে আর কস থিটা প্লাস 1 বাই ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ইন্টু সাইন থিটা ইজ ইউর সেকেন্ড টার্ম কোটাটা। এখানেও ঠিক তাই। এরপর স্কোয়ারটা করো, তাহলে এবার এটা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু এ প্লাস বি 2 ইন্টু আর ইন্টু ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি কস থিটা সাইন থিটা। এইবার সেকেন্ড টার্মটা স্কোয়ার, অর্থাৎ সেকেন্ড টার্ম মানে এইটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হোল স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস, বিকজ দ্যার ইজ এ মাইনাস হিয়ার, 2 ইন্টু আর ইন্টু ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু v0 স্কোয়ার। এই দুটো টার্ম কেটে গেল, এবার একটু ছোটো হলো। তাহলে এবার I0 স্কোয়ার ইন্টু আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হোল স্কোয়ার। তার মানে এখানে আর স্কোয়ার আমি কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যায়, সেটা 1 করে নিয়েছি মনে মনে, আর সেই স্টেপটা ড্রপ করা আছে। এখানে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হোল স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে যায়, সেটা 1 করে নেওয়া হয়েছে। তাহলে দিস আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে v0 স্কোয়ার। তাহলে I0 ইকুয়াল টু v0 বাই রুট ওভার দিস। এই গোটাটা এখন ইম্পিডেন্স, দিস ইজ দ্য রিয়াক্টেন্স পার্ট আর আর স্কোয়ার। যখন ওমেগা এল গ্রেটার দেন 1 বাই ওমেগা সি, থিটা হচ্ছে তার মানে পজিটিভ, অর্থাৎ এই পার্টটা, কারণ ওমেগা এল যদি ওমেগা 1 বাই ওমেগা সি থেকে ডমিনেট করে এটা পজিটিভ হবে। এটা কী করে বুঝলাম? এই যে এখানে এই যে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি, এইখানে তোমার ওমেগা এল যদি বড় হয় ওমেগা সি, তাহলে এই গোটা কোয়ান্টিটিটা তার মানে পজিটিভ কোয়ান্টিটি। তোমার থিটা যদি পজিটিভ হবে ট্যান থিটাও পজিটিভ হবে। আর ওমেগা এল যদি ওমেগা সির চেয়ে ছোটো হয় তাহলে থিটা নেগেটিভ। প্রথমটার জন্য দ্য কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ বাই থিটা, দ্বিতীয়টায় দ্য কারেন্ট লিডস দ্য ভোল্টেজ বাই থিটা। অর্থাৎ প্রথমটায় ইন্ডাক্টরটা ডমিনেট করবে, দ্বিতীয়টায় ক্যাপাসিটরটা ডমিনেট করবে। আর যদি এরকম হয়ে যায় ওমেগা এল ইকুয়াল টু 1 বাই ওমেগা সি, জাস্ট সি দিস ইকুয়েশন, ওমেগা এল ইকুয়াল টু 1 বাই ওমেগা সি যদি হয়ে যায় তাহলে তলাটা এফেক্টিভলি 0 হয়ে যায়। তাহলে অভিজিতের ভাষায় ইনফিনিটি হবে না স্যার, ইনফিনিটি হয়ে গেল আর বাই 0, মানে আমি তার ম্যাথমেটিক্যাল টেন্ডেন্সি, যদিও আনডিফাইন্ড ইকুয়েশন, কিন্তু ম্যাথমেটিক্যাল টেন্ডেন্সি যে তলাটা যদি 0 হয় দ্য ভ্যালু উইল টেন্ড টু বিকাম ইনফাইনাইট। একদম পারফেক্ট
ওমেগা এল ইকুয়াল টু 1/ωc, মানে অর্থাৎ সেই ক্ষেত্রে I0 আদর্শ অবস্থা। হ্যাঁ, না আমি এমন করে ধরো এল আর সি প্যারামিটারটা চুজ করলাম যাতে এইরকমভাবে হয়ে গেল কি। এই এই এইটা এই এইটা এইটা অ্যাকচুয়ালি এই যে এখানে এইটাই দেখে ওমেগা ইকুয়াল টু 1/ωc, মানে কোনাকুনি গুণ করে দিলাম ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/LC, ওমেগা ইকুয়াল টু √1/LC। এটাকে বলে সিরিজ রেজোনেন্স কন্ডিশন। অর্থাৎ এইসব, তাহলে আমি ওমেগা যেটা নেব সেই ওমেগাটার সঙ্গে যদি ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সের ভ্যালুটার গুণফল তার রুট করলে যা হয় সেটা যদি একদম এক্স্যাক্টলি মিলিয়ে দিতে পারি তাহলে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আর তার চেয়েও আরও একটা বড় কথা, এই পার্টটা যদি না থাকে, এই পার্টটা যদি জিরো হয়ে যায়, যেখানটা দেখাচ্ছি ওমেগা এল মাইনাস 1/ωc, তাহলে এটা যদি জিরো হয়ে যায় তাহলে V0/R² মানে V0/R, তাহলে V0/R মানে IR ইকুয়াল টু V0। এটা তো তার মানে পিওরলি দিস সার্কিট বিকামস পিওরলি রেজিস্টিভ ইন নেচার। তাহলে কারোরই কোনো ভূমিকা রইল না, না ক্যাপাসিটারের ভূমিকা, না ইন্ডাক্টরের ভূমিকা। তার মানে জাস্ট একটা প্লেন রেজিস্ট্যান্সের জন্য যা ইকুয়েশন হয় সেই ইকুয়েশন। এবার ওমেগা ইকুয়াল টু 2πf, এফটা যদি ফ্রিকোয়েন্সি নাও 2πnও লিখতে পারো, তাহলে এই রিলেশনটা জানি আমরা, তাহলে n হচ্ছে ওমেগা বাই 2π, তাহলে ওমেগার ভ্যালু এইটা, তাহলে এই ফ্রিকোয়েন্সি অফ দ্য সার্কিট কী হবে, মানে ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ভ্যালু কী হবে 1/2π√LC, এটা বার করতে বলে। এখানে একটা নতুন টার্ম এটা নিয়ে প্রশ্ন আসে, 1 নম্বরের প্রশ্ন আসতেই পারে, কোয়ালিটি ফ্যাক্টর, কিউ ফ্যাক্টর। এই বাংলায় লেখা আছে আবেশক বা ধারকের দুই প্রান্তে অনুনাদ চলাকালীন বিভব পার্থক্য এবং প্রযুক্ত বিভব পার্থক্যের অনুপাত, অর্থাৎ কিউ ফ্যাক্টর অনুনাদ অবস্থায় এল অথবা সি এর দুই প্রান্তের বিভব এবং প্রযুক্ত বিভব। অর্থাৎ যখন আমরা এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে পারবো সেই অবস্থায় যদি আমি এই আমার সার্কিটের এইখানে এই তোমার এল এর অ্যাক্রসে ভোল্টেজ বা সি এর অ্যাক্রসে ভোল্টেজ আর এই প্রযুক্ত বিভব হচ্ছে এইটা, এদের যদি রেশিও বার করি, অর্থাৎ ভিএল আর ভিসি এই দুটো সঙ্গে, মানে ধরো ভিএল নিলাম বাই দিস করলাম আর ভিসি নিলাম বাই দিস করলাম, এইটাকে আমরা কোয়ালিটি ফ্যাক্টর নাম দিয়েছি। অর্থাৎ অনুনাদ অবস্থায় এল অথবা সি এর দুই প্রান্তের বিভব বাই প্রযুক্ত বিভব, এই টার্মটাকে বলা হয় কিউ ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টর। প্রশ্ন আসে, অর্থাৎ আবেশকের জন্য কোয়ালিটি ফ্যাক্টর ওমেগা এল I0 বাই V0, আমরা পিক ভোল্টেজ ধরে করছি, ধরো পিক চলাকালীন পিক কারেন্ট কত I0, তাহলে ওমেগা 0 ধরছি আমরা, সেই অনুনাদ কম্পাঙ্কটা হচ্ছে ওমেগা 0, ওমেগা 0 এল বাই I0 বাই V0, তাহলে ওমেগা 0 এল রইল, V0 বাই I0, এটা তো আমার ওহমস ল অনুযায়ী এটা আর, তাহলে ওমেগা 0 বাই ওমেগা 0 এল বাই আর, তাহলে ওমেগা 0টা যেখানে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ধরেছি, অ্যাকচুয়ালি এটা কম্পাঙ্ক বলছি বটে, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, কিউ ফ্যাক্টর ফর ক্যাপাসিটার সেটা হচ্ছে I0 বাই ওমেগা 0c, এইটা হচ্ছে তোমার ভোল্টেজ ডিউরিং পিক অ্যাক্রস এ ক্যাপাসিটার, ক্যাপাসিটারের দুই প্রান্তে পিক ভোল্টেজ চলাকালীন হচ্ছে তোমার, এটা হচ্ছে আমার ভোল্টেজ। তাহলে এখানেও সেই V0 বাই I0 ফর্মটা 1/ωc, ওমেগা 0c যেমন আছে রইল, V0 বাই I0 করলাম, এটা মানে রোধ 1/ωc, এখানে যেমন ওমেগা 0 এল বাই আর, এখানে 1/ωc বাই আর, তাহলে তলায় এটাকে কোনাকুনি গুণ করে নামিয়ে আনলে 1/ωc/r, অর্থাৎ কিউ ফ্যাক্টর ফর ইন্ডাক্টার হচ্ছে ওমেগা 0 এল বাই আর, কিউ ফ্যাক্টর ফর ক্যাপাসিটার হচ্ছে 1/ωc/r। এবার কিউ ফ্যাক্টর বাড়াতে গেলে তার মানে এখানে ওমেগা 0 এল যত বড় হবে আর যত কম হবে তত কিউ ফ্যাক্টর বাড়বে, আর এখানে ক্যাপাসিটারের ভ্যালু যত বড় হবে
তত তোমার কিউ ফ্যাক্টর কমবে। তার মানে ক্যাপাসিটরের ভ্যালু বড় না হয়, যদি ছোট হয় তবে কিউ ফ্যাক্টর বেড়ে যাবে, কারণ ক্যাপাসিটরের ভ্যালু ছোট যত হবে সেটার রেসিপ্রোকাল হবে তত বেড়ে যাবে। আচ্ছা, ডিসিপেটেড পাওয়ার ইন এলসিএস সার্কিট, কতটা পাওয়ার খরচ হচ্ছে। পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু ভিআই গড়, তাহলে ভিআই, তাহলে আই ইকুয়াল টু, আচ্ছা আমরা এখানে ভি এর জায়গায় ভি জিরো সাইন ওমেগা টি আর আই এর জায়গায় আই জিরো সাইন ওমেগা টি মাইনাস থিটা লিখেছি, বিকজ দেয়ার ইজ এ ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ভোল্টেজ অ্যান্ড দ্য কারেন্ট এলসিএস সার্কিটে। যদি শুধু রেজিস্টিভ সার্কিট হতো এই থিটাটা থাকতো না। এবার গড় ব্যয়িত ক্ষমতা যেভাবে বার করি, তাহলে এইটার ইন্টিগ্রেশন করবো 1/t, বাইরে বার করে নিয়েছি। ভি জিরো আই জিরো কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে গেছে, 0 to t সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস থিটা ইন্টু ডিটি। এইবার আমাকে এটাকে করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে কি করেছি, এটাকে ওই সাইন এ মাইনাস বি ফর্মুলায় ভেঙে দিয়েছি, সাইন ওমেগা টি কস থিটা, সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন থিটা। এইবার বুঝতে পারছো আমার ইন্টিগ্রেশনটা ডিটি, আমার ভেরিয়েবলটা ডিটি, তাহলে থিটা টার্মগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তো সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করবো। কস থিটা এখান থেকে বেরিয়ে গেল, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, আর এখান থেকে সাইন থিটা বেরিয়ে গেল, সাইন ওমেগা টি কস ওমেগা টি ডিটি। তাহলে দুটো ইন্টিগ্রেশনে আমরা ভেঙে দিলাম। এইবার এখানে 2 দিয়ে ভাগ করেছি, 2 গুণ করেছি, 2 সাইন স্কোয়ার ওমেগা টি। এইবার সাইন থিটা এখানেও 2 দিয়ে গুণ করেছি, এইটা হচ্ছে 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি। আর এইখানে 2 সাইন ওমেগা টি কস ওমেগা টিকে সাইন 2 ওমেগা টি ডিটি করেছি। করার ফলে এইখানে এইটা আবার দুটো ইন্টিগ্রেশনে ভাঙছে, একটা হচ্ছে শুধু ডিটি বিকজ 1 ইন্টু ডিটি, মানে 0 টু টি, আর মাইনাস 0 টু টি কস 2 ওমেগা টি ডিটি, প্লাস ওয়াই প্লাস সাইন ওমেগা 2 ওমেগা টি ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা হবে, তাহলে সেই জন্য মাইনাসটা অলরেডি বাইরে এসে প্লাস হয়েছে সাইন থিটা, তাহলে সাইন 2 ওমেগা টি ইন্টিগ্রেশন কস 2 ওমেগা টি বাই 2 ওমেগা। এবার 0 টি, তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রেশন করলে শুধু ক্যাপিটাল টি, মাইনাস এইটার ইন্টিগ্রেশন করলে কসের ইন্টিগ্রেশন হচ্ছে শুধু সাইন, প্লাস প্লাসই থাকবে, অর্থাৎ মাইনাস যেমন মাইনাসই থাকবে, সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা টি টু 0। আর এইখানটায় এই 2 ওমেগা এই স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি বসিয়েছি, তারপর এটা 0 বসিয়েছি, ক্যাপিটাল টি এর আবার মানটা 2 পাই বাই ওমেগা একবার বসিয়ে দিয়েছি, সো ওমেগা ওমেগা ক্যান্সেলস আউট। তার মানে এখানে 4 পাই হলো, কস 4 পাই মানে কত, কস 4 পাই মানে 0, কস মাইনাস কস 0 নাকি না, কস 4 পাই, দাঁড়াও, কস 4 পাই মানে হচ্ছে 1, কস 2 পাই মানে 1, কস 4 পাই মানে 1, cos 4 পাই মানে 1, cos 1 cos 4 পাই 1, cos 0 হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1, তাহলে এই পার্টটা ভ্যানিশ করে যাচ্ছে, এই যে 1 মাইনাস 1 লিখে রেখেছি। আচ্ছা, এইখানে টি যেমন আছে রইলো 1/2 ওমেগা, এখানেও সেই ইন্টিগ্রেশনের লিমিট বসাচ্ছি, ক্যাপিটাল টি এর জায়গায় 2 পাই বাই ওমেগা, আর এদিকটা 0, তাহলে এখানে ওমেগা ওমেগা ক্যান্সেলস আউট, সাইন 4 পাই সাইন 0 0, তাহলে এই টার্মটা ভ্যানিশ করে যাচ্ছে, শুধু থাকছে ক্যাপিটাল টি। তাহলে এই ক্যাপিটাল টি গুণ হয়ে আছে কস থিটার সঙ্গে, তাহলে এই ক্যাপিটাল টি আর তলায় ক্যাপিটাল টি কেটে গেল, তাহলে পড়ে থাকছে শুধু ভি জিরো আই জিরো কস থিটা। তাহলে ভি জিরো না, অবশ্যই 2 ফ্যাক্টর থাকছে, তাহলে হাফ ভি জিরো আই জিরো কস থিটা। তাহলে অ্যাভারেজ পাওয়ার, এই আমি হাফটাকে একটু সাজিয়ে লিখবো বলে ভি জিরো বাই রুট টু ইন্টু আই জিরো বাই রুট টু ইন্টু কস থিটা এইভাবে লিখলাম, অর্থাৎ ভি জিরো বাই রুট টু মানে তো ভি আর এম এস, আই জিরো বাই রুট টু মানে আই আর এম এস ইন্টু কস থিটা। অর্থাৎ আমরা ক্লাস 10-এ পাওয়ার ডিস্ট্রিবিউশন কেবলমাত্র ভোল্টেজ আর কারেন্টকে গুণ করে পেয়েছিলাম, বাট ফর এসি সার্কিটস আমাদের তার মানে ধরো আমাদের কতটা পাওয়ার ডিস্ট্রিবিউট হচ্ছে, কতটা পাওয়ার খরচ হচ্ছে সেটা যদি বার করতে হয়, তখন মোটামুটি ওই ভোল্টেজ কারেন্টের সঙ্গে একটা কস থিটা ফ্যাক্টরকে গুণ করতে হবে। তোমরা বলবে যে কী করে জানবো স্যার কস থিটা ফ্যাক্টর কত?
না, সরাসরি জানা যাবে না। তাই জন্যে ইঞ্জিনিয়াররা একটা থাম্ব রুল তৈরি করে নিয়েছেন যে এই কস থিটার ভ্যালুটা আমাদের মোটামুটি মানে বলতে পারো তার কাছাকাছি হবে আর কি। এনারা 0.8 ধরে নেন। এই যত তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স আছেন তারা 0.8 ধরে হিসেব করেন পাওয়ার কতটা ডিসিপেট করবে। এবার 0.8 যে হবেই এমন নাও হতে পারে, কিন্তু মোটামুটি আমাদের যেটা ডোমেস্টিক অ্যাপ্লিকেশনস যেগুলো, সেগুলোর অনেক ক্ষেত্রে ভ্যালু হিসেব করে দেখা হয়ে গেছে, ফলে তার অ্যাভারেজ একটা দেখা যায় 0.8-এর মতো হয় কস থিটা। তাহলে অ্যাকচুয়ালি কস থিটার ভ্যালুটা পিওরলি 1 হলে ভিআরএমএস ইন্টু আইআরএমএস হতো, আর ডিসির মতো হতো, কিন্তু এই বাস্তবে কস থিটা 0.8-এর মতো এসি সার্কিটে দেখা যায়। অর্থাৎ আমরা যে যন্ত্রপাতি ব্যবহার করি ঘরোয়া, তাইতে তার যে ইম্পিডেন্স ক্যালকুলেট করা যায় আর কি, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স সব ধরে, তার অ্যাভারেজ আউট করলে একটা মোটামুটি 0.8-এর মতো ফ্যাক্টর আসে। এই এমনকি দেখো না, তোমরা একটা সাধারণ কথা ভাবো, এই যে বাল্ব, আমাদের যে এমনি 100 ওয়াটের যে বাল্ব বা 40 ওয়াটের যে বাল্ব, যেটা ফিলামেন্ট বাল্ব মানে যেটাকে ইনক্যান্ডেসেন্ট বাল্ব বলে বা ভাস্বর ল্যাম্প বলে, সেই বাল্বের মধ্যে কি থাকে? ফিলামেন্ট থাকে। সেই ফিলামেন্ট, সেই বাল্ব আমরা এসি সার্কিটে জ্বালাচ্ছি, তাই তো? তাহলে সেইটাও তো এরকম ইন্ডাক্টরের মতো কয়েল থাকে। তাহলে সেইখানে ওই রোধটা কেবলমাত্র পাওয়ার ডিসিপেট করছে তা নয়, কিন্তু ওর ইন্ডাকটেন্সটাও কিন্তু সার্কিটের মধ্যে ওই মানে ওই যে কয়েলটা, ওই কয়েলের মধ্যে দিয়ে, ফিলামেন্ট কয়েলের মধ্যে দিয়ে যখন এসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, এসি কারেন্ট ফ্লো করছে, অর্থাৎ তখন কিন্তু ওর ওই ইন্ডাকটিভ ইম্পিডেন্সটা কিন্তু সার্কিটে যোগ হচ্ছে। তার মানে আমাদের যে কোনো সার্কিট, যে কোনো বর্তনীতে ইন্ডাক্টার উপস্থিত থাকবেই, যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশনে, ঠিক আছে? কারণ একটা স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে কারেন্ট গেলেও, স্ট্রেট ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট গেলেও তার ইন্ডাকটিভ এফেক্ট থাকে, তার ক্যাপাসিটিভ এফেক্ট থাকবেও, বিকজ দেয়ার আর জয়েন্টস। কারণ তুমি একটা তারকে আরেকটা তারের সঙ্গে জুড়েছো, টুইস্ট করেছো, হ্যাঁ, সেইখানে তোমার তার মানে একটা ক্যাপাসিটারের মধ্যে তৈরি হয়েছে আর কি। তার ভ্যালু খুব কম, কিন্তু তৈরি হয়েছে, ক্যাপাসিটিভ এফেক্ট আছে। আর এমনি আলাদা ক্যাপাসিটার তো থাকতেই পারে। আর এই কস থিটাটাকে তাই জন্য বলা হয় পাওয়ার ফ্যাক্টর। এর নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। এটা আবার ফ্যান ওয়াইন্ডিং করতে তখন বোঝাচ্ছিলাম। এটা যদি তোমাদের সিলেবাসের বিষয় না, আমাদের যে বাড়িতে যে পাখা চলে, পাখাতে দুটো কয়েল থাকে, ঠিক আছে? একটাকে বলে স্ট্যাটর, আরেকটা বলে রোটর। হ্যাঁ, স্ট্যাটর আর রোটর, স্টার্টিং কয়েল, রানিং কয়েল আর কি, এইরকম। তাই এটা অ্যাকচুয়ালি মানে, আর এবং দেখবে একটা ক্যাপাসিটারও দেওয়া থাকে, ক্যাপাসিটার দেওয়া থাকে, এবং ক্যাপাসিটারটা দুর্বল হয়ে গেলে আবার স্পিড কমে যায়, তখন আবার ক্যাপাসিটারটা পাল্টে দিয়ে যান আর কি। এরা ওই আমার যারা মিস্ত্রি, তারা পাল্টে দিয়ে যান। মানে এই দুটো কয়েলে একটা ঘোরাতে সাহায্য করে, আর একটা তোমার ওই করতে সাহায্য করে, অর্থাৎ মানে ঘোরানোটা বজায় রাখতে সাহায্য করে। তা ক্যাপাসিটার যদি তুমি খুলে দাও পাখা তাহলে চলবে না, পাখা চলবে না। কিন্তু পাখাটাকে ক্যাপাসিটার খোলা অবস্থায় যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চলবে। হ্যাঁ, কারণ তুমি ওকে জার দিয়ে অলরেডি রানিং কন্ডিশনে পাঠিয়ে দিলে, তখন কিন্তু আবার চলতে থাকে। এটা বোঝাচ্ছিলাম আর কি। মানে সি ভ্যালুটা বাড়লে কী হয়, কমলে কী হয়, এটা এর সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয়, এটা আপাতত না মাথা দিলেও চলবে। আর পাওয়ার ফ্যাক্টর cos theta equal to actual power in watt আর apparent power in volt ampere। এই cos theta ম্যাক্সিমাম ভ্যালুটা 1 তো জানো, এবং তাহলে cos theta আমরা যে ভ্যালুটা সাধারণভাবে পেয়ে থাকি সেটা কত, মানে 1 এর থেকে কম, 0.83। অ্যাকচুয়াল পাওয়ারটা তার মানে অ্যাপারেন্ট পাওয়ারের চেয়ে কম। পাওয়ার ফ্যাক্টর ইজ অলওয়েজ, ইন রিয়েল কেসেস, ইজ অলওয়েজ লেস দ্যান 1। বাস্তবে সবসময় একের থেকে ছোটো, কেবলমাত্র 1 হলেই এটা কি হবে না, অ্যাকচুয়াল পাওয়ারটা অ্যাপারেন্ট পাওয়ারের সঙ্গে সমান হবে। সেটা পিওরলি রেজিস্টিভ সার্কিটের বেলাতে সম্ভব, কিন্তু আমাদের তো এমন কোনো উপায় নেই যাতে আমরা পিওরলি রেজিস্টিভ সার্কিট তৈরি করতে পারি।
there is always some inductive impedance and capacitive impedance connected or attached to the circuit. তো সুতরাং পাওয়ার ফ্যাক্টর কোনোদিনই বাস্তবে 1 পাবো না আমরা। বেশ, আমার এই পার্টটা শেষ হলো। আমার স্ক্যান করা বুঝতেই পারছি যে একদম শেষ জায়গায় চলে এসেছি।